আকাশ তার মা বৈশাখী দেবী এবং দুই দিদি মধুমিতা ও সুনন্দার সঙ্গে বাস করে। তবে আকাশ তার বড় দিদি মধুমিতাকে মোটেই পছন্দ করে না, কারণ মধুমিতা ছিল আকাশের সৎ দিদি। সেই জন্য আকাশ সবসময় তার বড় দিদির সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। তবে মধুমিতা তার ভাইকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, তাই সবসময় সে ভাইয়ের দুর্ব্যবহার হাসি মুখে মেনে নেয়। এমনকি আকাশ যখন নিজের পছন্দ করা মেয়ে নন্দিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, নন্দিতাও তখন তার সৎ ননদের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে দেয়। সুনন্দাদি, এই দেখো, আমার বাপের বাড়ি থেকে তোমার জন্য অনেকগুলো উপহার পাঠিয়েছে। 2টো শাড়ি, 3টে চুড়িদার, তার সাথে আবার সাজগোজের জন্য মেকআপ প্রোডাক্টও পাঠিয়েছে। দেখো তো এই জিনিসগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। ওয়াও বৌদি, এগুলো তো খুব সুন্দর, আর এই লাল রঙের শাড়িটা তো দারুণ দেখতে। আমার এগুলো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। কি ব্যাপার বৌমা, তুমি তোমার ছোট ননদকে এত কিছু দিচ্ছ, তোমার বড় ননদকে তো কিছুই দিলে না। এবার আমার বড় মেয়ের জন্য কি কি নিয়ে এসেছো ওকে দিয়ে দাও। এ বাবা, আসলে মা, আমার বাপের বাড়ি থেকে শুধুমাত্র আমার নিজের ননদের জন্যই উপহার পাঠিয়েছে, আমার সৎ ননদের জন্য কিছু পাঠায়নি। তাছাড়া আমার তো একদমই খেয়াল ছিল না যে আমার শ্বশুর বাড়িতে একটা সৎ ননদও আছে। মধুমিতা দিদি, তুমি কিছু মনে করো না কেমন? আমি তোমাকে কিছু টাকা দেব, তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। নতুন বৌদির মুখে এমন কথা শুনি মধুমিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। এমনকি বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। 2 দিন হলো না তুমি এই বাড়িতে এসেছো, আর তুমি তোমার 2 ননদের মধ্যে ভেদাভেদ শুরু করেছো। শোনো, আমার কাছে আমার 2 মেয়ে সমান। আমি আমার 2 মেয়েকে সমানভাবে ভালোবাসি। আজকের পর থেকে আমি যেন না দেখি তুমি আমার বড় মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করছো। মধুমিতা, তুই মন খারাপ করিস না মা, তোর কি লাগবে তুই আমাকে বল, আমি তোর জন্য কিনে নিয়ে এসে দেব। না না মা, আমি একদমই মন খারাপ করছি না, আর তাছাড়া আমার এখন কিছুই লাগবে না। আমার যদি কিছু লাগে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এই বলে মধুমিতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে, আর নন্দিতা তার বড় ননদকে মোটেই প্রাধান্য দেয় না। সে সবসময় তার ছোট ননদ সুনন্দাকে নিয়ে ব্যস্ত থাকে। আর আকাশ প্রত্যেকদিন অফিস থেকে বাড়িতে ফেরার সময় কিছু না কিছু খাবার নিয়ে তারপরেই বাড়িতে ঢোকে, কিন্তু সেই খাবার নন্দিতা কখনোই তার বড় ননদকে দেয় না। বোমা, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। আকাশ প্রত্যেকদিন বাড়িতে কিছু না কিছু খাবার নিয়ে আসে, কিন্তু তুমি তোমার বড় ননদকে কখনো কোনো খাবার দাও না। এখনো তোমরা দুজনে একা একা বসে পিৎজা খাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু মা, আপনার ছেলে তো শুধু আমার জন্য আর সুনন্দাদির জন্যই পিৎজা নিয়ে এসেছে, মধুমিতাদির জন্য তো কিছুই নিয়ে আসেনি। সেই জন্যই তো আমরা একা একা খাচ্ছি। আপনার ছেলে যখন আপনার বড় মেয়ের জন্য কিছু নিয়ে আসবে, তখন আমরা ওকে দিয়েই খাবো, কেমন? বৌদি একদম ঠিক বলেছে। আর হ্যাঁ মা, তোমার ছেলে কিন্তু কখনো তোমার সৎ মেয়ের জন্য কোনো খাবার নিয়ে আসবে বলে আমার তো মনে হয় না, কারণ আমি যেহেতু আকাশের নিজের দিদি, তাই আকাশ কিন্তু শুধু আমাকেই ভালোবাসে, ও মধুমিতাকে একদমই ভালোবাসে না। এই শুনে বৈশাখী দেবীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে, আর একদিন নন্দিতা তার ছোট ননদকে বলে, বলছি সুনন্দাদি, আজকে আমি মায়ের বাড়িতে যাব। আকাশেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আকাশের ইম্পর্টেন্ট কাজ আছে বলে ও আমার সঙ্গে যেতে পারবে না। তাই আমার একা একা মায়ের বাড়িতে যেতে ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে মিলে আমার মায়ের বাড়িতে যাব। দারুণ মজা হবে, কিন্তু আমরা কিছুদিন থেকে তারপরেই বাড়ি আসবো। এ শুনে সুনন্দা প্রচন্ড পরিমাণে খুশি হয়। ঠিক আছে বৌদি, আমি এখনই ব্যাগ গুছিয়ে নিচ্ছি, তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। অনেকদিন হয়ে গেল আমি কোথাও ঘুরতে যাইনি, বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগছিল না। দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে সুনন্দা তৈরি হওয়ার জন্য নিজের ঘরে চলে যায়, কিন্তু মধুমিতা সেখানে বসে থাকলেও নন্দিতা একবারও তার বড় ননদকে নিজের মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে না। বলছি বৌদি, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না, তোমরা চলে যাবে, আমার বাড়িতে থাকতে ভালো লাগবে না। এমনিও অনেকদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি, তুমি বললে আমি রেডি হয়ে নেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে যাব? একদমই নয়। আসলে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আমার বাপের বাড়িতে বলেছি আমার একটাই ননদ, আর সেটা হলো সুনন্দা। আমার যে শ্বশুর বাড়িতে তোমার মতো একটা সৎ ননদ আছে, সেটা আমি কাউকেই বলিনি, কারণ কেউ যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে শুধু শুধু আমার মান সম্মান নষ্ট হবে। নন্দিতার মুখে এরকম কথা শুনি মধুমিতা প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, এমনকি তার চোখে জল চলে আসে।
আর শোনো, সবসময় আমরা কি করছি আমাদের উপরে নজর দেবে না। আমি খুব ভালো মতোই বুঝতে পারি তুমি সুনন্দাদির উপর হিংসা করো। ও যা করে তুমি ওর দেখা দেখি তাই করার চেষ্টা করো, কিন্তু তুমি যতই চাই করো না কেন, তুমি আমার নিজের ননদ কোনোদিনও হতে পারবে না। নিজের লোক নিজেরই হয়, আর পর সবসময় পর হয়, বুঝেছো? এই বলে নন্দিতা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই নন্দিতা তার ছোট ননদকে নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন আকাশ এবং নন্দিতা দুজনে মিলে সুনন্দার জন্য রাকেশ নামে এক বড়লোক ছেলের সম্বন্ধ দেখে। আর রাকেশ এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে বড়লোক হওয়ায় আকাশ রাকেশের সঙ্গে সুনন্দার বিয়ে দিতে চায়। আকাশ, এটা কিন্তু তুই একদমই ঠিক করছিস। তুই ভুলে যাচ্ছিস তোর কিন্তু দুটো দিদি। তুই বয়সে ছোট হয়েও আগে বিয়ে করে বসে আছিস। তোর দুই দিদির বিয়ে হয়ে যাওয়ার পর তোর বিয়ে করার কথা ছিল, তবু আমি মেনে নিলাম তুই আগে বিয়ে করেছিস, ঠিক আছে। কিন্তু এখন আগে বড় দিদির বিয়ে না দিয়ে তুই তো ছোট দিদির জন্য বিয়ের সম্বন্ধ দেখছিস কেন? বড় দিদি ছোট দিদি মানেটা কি? আমি তোমাকে কতবার বলবো আমার একটাই দিদি, আর সেটা হলো সুনন্দা। তোমার সৎ মেয়েকে আমি কখনোই নিজের দিদি বলে মনে করি না, তাই ওর বিয়ে দেওয়ার দায়িত্ব আমি কোনো রকম ভাবেই নিতে পারবো না। ওর বিয়ে দেবে নাকি তুমি বাড়িতে বসিয়ে রাখবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, তোকে কোনো দায়িত্ব নিতে হবে না। তবে আমি আগে সুনন্দার বিয়ে হতে দেব না। আমি নিজে আমার বড় মেয়ের জন্য সম্বন্ধ দেখব, তারপর আমার দুই মেয়ের বিয়ে একসঙ্গে হবে। বৈশাখী দেবীর কথার উত্তরে আকাশ এবং নন্দিতা কিছু বলতে পারে না। তাই কিছুদিনের মধ্যে বৈশাখী দেবী নিজেই মধুমিতার জন্য খুব ভালো পাত্রের সন্ধান করে। আর মধুমিতা দেখতে যেমনই সুন্দর ছিল, তেমনি তার আচার ব্যবহার খুবই নম্র ভদ্র হওয়ায় অর্ঘ্য এবং তার পরিবার মধুমিতাকে খুবই পছন্দ করে। তাই মধুমিতার সঙ্গে অর্ঘ্যের বিয়ে ঠিক হয়। তবে মধুমিতার বিয়ের কেনাকাটার ক্ষেত্রে আকাশ কোনো রকম ভাবে টাকা খরচ করতে চায় না। সে শুধুমাত্র তার নিজের দিদির জন্যই দামি দামি শাড়ি, দামি দামি উপহার কেনে। তবে বৈশাখী দেবী নিজের জমানো টাকা দিয়ে যতটা সম্ভব মধুমিতার সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে মধুমিতা এবং সুনন্দা দুই বোনের বিয়ে হয়ে যায়। আর তারা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে। একদিন বলছি, আকাশ, সুনন্দাদি শ্বশুর বাড়িতে গেছে 1 সপ্তাহ হয়ে গেল। আমি ঠিক করেছি সুনন্দাদি আর ওর বরকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবো। তাই তুমি কিন্তু অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে। পাবদা মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস, তুমি কিন্তু সবকিছু কিনে এনে দিয়ে যাবে। আজকে আমি নিজে হাতে আমার ননদের জন্য আর ননদের বরের জন্য রান্না করব। বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও কদিন ধরে আমার বোনকে খুব মিস করছিলাম। তুমি এক কাজ করো, তোমার কি কি লাগবে তুমি একটা লিস্ট করে দাও, আমি কিনে নিয়ে চলে আসছি। যতই হোক বিয়ের পর আমার বোন প্রথমবার বাপের বাড়িতে আসছে, ওর জন্য ভালো কিছু আয়োজন তো করতেই হবে। বলছি বৌমা, তুমি যখন তোমার ছোট ননদকে নিমন্ত্রণ করে খাওয়াবে ভাবছো, তাহলে তোমার কিন্তু উচিত তোমার বড় ননদকেও নিমন্ত্রণ করা। তুমি যখন এত কিছু রান্না বান্না করছো, তাহলে ওদের দুই বোনকে একসঙ্গে ফোন করে নিমন্ত্রণ করো। মোটেই না, আমি আপনার সৎ মেয়েকে রান্না বান্না করে খাওয়াতে পারবো না। আপনার যদি এতই ইচ্ছা নিজের সৎ মেয়েকে আর জামাইকে নিমন্ত্রণ করে খাওয়ানোর, তাহলে আপনি ওদেরকে অন্যদের নিমন্ত্রণ করবেন আর নিজে রান্না বান্না করে ওদেরকে খাওয়াবেন। এভাবেই মধুমিতার বিয়ের পর নন্দিতা এবং আকাশ কোনো মতেই মধুমিতা ও তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এমনকি মধুমিতা আকাশ এবং তার বউকে ফোন করলেও তারা কখনো মধুমিতার ফোন ধরতে চায় না। তবে সুনন্দা দুদিন ছাড়াই মায়ের বাড়িতে আসে। আর আকাশ এবং তার বউয়ের সঙ্গে অনেক মজা আনন্দ করার পর শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর মধুমিতা নিজের ইচ্ছায় মায়ের বাড়িতে এলেও আকাশ এবং তার বউয়ের কাছে কোনো রকম পাত্তা পায় না। তাই সবসময় তাকে দুঃখী মনে শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয়। এভাবেই সময় কাটতে থাকে। আর এরই মধ্যে নন্দিতা গর্ভবতী হয়। তাই আকাশ এবং তার মা নন্দিতার স্বাদের অনুষ্ঠানের আয়োজন করে। সবাইকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে, কিন্তু মা বললো আমার দুই দিদির বাড়ি থেকে নিমন্ত্রণ করে আসতে, কারণ আমাদের বাড়িতে যেহেতু বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাই ওদের বাড়ি থেকে নিমন্ত্রণ না করলে ব্যাপারটা নাকি ভালো দেখাবে না। তোমার মায়ের কথা বাদ দাও তো। তোমার মা সবসময় তোমার সৎ দিদিকে নিয়ে লাফালাফি করে। তুমি এক কাজ করো, তুমি শুধু সুনন্দাদির বাড়িতে গিয়ে ওর শ্বশুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এসো। আর মধুমিতা দিকে ফোন করে নিমন্ত্রণ করে দেবে। কষ্ট করে আর ওদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আমার তো একদমই ওকে নিমন্ত্রণ করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেহেতু আত্মীয় স্বজন সবাই থাকবে, তাই ওকে নিমন্ত্রণ না করলে সবাই আমাদেরকে খারাপ ভাবতে পারে। আকাশ তার বউয়ের কথা মতো সত্যি সত্যি সুনন্দার বাড়িতে গিয়ে সুনন্দা এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে নিমন্ত্রণ করে আসে। কিন্তু মধুমিতাকে ফোন করে সে ফোনেই স্বাদের অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ দেয়।
দেখতে দেখতে নন্দিতার স্বাদের অনুষ্ঠানের দিন চলে আসে। আর সেদিন সমস্ত আত্মীয় স্বজন সকলেই বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু সেদিনও আকাশ এবং নন্দিতা শুধুমাত্র সুনন্দা ও তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে। তারা কোনো রকম ভাবে মধুমিতা ও তার শ্বশুরবাড়ির পরিবারকে প্রাধান্য দেয় না। বৌমা, তোমার বাপের বাড়িতে এসে আমি যেটা বুঝলাম, তোমার দাদা বৌদি কিন্তু মোটেই তোমাকে প্রাধান্য দেয় না। দেখো, তোমার ছোট বোনের সঙ্গে ওরা ফটো তুলতে ব্যস্ত। তোমার ছোট বোনকে দামি দামি উপহার দিল, কিন্তু তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তাই আমার মতে বলে, এরকম পরিবারের থেকে তোমার দূরে থাকাটাই ভালো হবে। চলো, এক্ষুনি বাড়ি চলো। এই শুনে মধুমিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে তখনই সেখান থেকে চলে যায়। কিন্তু তাতেও আকাশ এবং নন্দিতার কিছু যায় আসে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। আর একদিন হঠাৎই নন্দিতার প্রসব যন্ত্রণা শুরু হয়। কিন্তু সেদিন আকাশ প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে, কারণ নন্দিতার ডেলিভারির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে জটিলতা দেখা দেয়। নার্সিং হোমের কোনো ডাক্তারই নন্দিতার ডেলিভারি করাতে চায় না। এমন পরিস্থিতিতে আকাশ বাড়ি বাড়ি তার ছোট দিদি এবং জামাইবাবুকে ফোন করে। কিন্তু সুনন্দা সেদিন বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকায় সে কিছুতেই আকাশের ফোন ধরে না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আকাশ মধুমিতাকে ফোন করে। হ্যালো দিদি, বলছি আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য কর। নন্দিতার অবস্থা প্রচন্ড খারাপ। আমাদের এখানকার কোনো নার্সিংহোমে ডেলিভারি করাতে চাইছে না। তুই দেখ না, অর্ঘ দাদা ভাই যদি চেনা পরিচিত কোনো নার্সিংহোম থাকে তাহলে যোগাযোগ করতে, কেননা নন্দিতাকে বেশিক্ষণ বাড়িতে ফেলে রাখা যাবে না। এই শুনে মধুমিতা খুবই ভয় পেয়ে যায়। তাই তখনই মধুমিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসে। আর সৌভাগ্যবশত আকাশের এক চেনা পরিচিত বন্ধুর নিজস্ব নার্সিংহোম থাকায় অর্ঘ সেই নার্সিংহোমে নন্দিতাকে নিয়ে যায়। আর সেখানেই বড় অপারেশনের মাধ্যমে নন্দিতা এক ছেলে সন্তানের জন্ম দেয়, যার ফলে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু যেহেতু নন্দিতার বড় ধরনের অপারেশন হয়, তাই তাকে নার্সিং হোমে 1 সপ্তাহ ধরে ভর্তি রাখা হয়। আর 1 সপ্তাহ ধরে একটানা মধুমিতা তার বৌদির কাছে থেকে বৌদির দেখাশোনা করে। আর 1 সপ্তাহ পর একদিন হঠাৎ করেই সুনন্দা তার বৌদিকে দেখতে আসে। কিরে মধুমিতা, তুই এখানে কি করছিস? আর তুই দাদার ছেলেকে কোলে নিয়ে বসে আছিস কেন? দে, বাচ্চাটাকে আমার কোলে দে, কারণ আমি হলাম এই বাচ্চার আসল পিসি। তুই কিন্তু এর সৎ পিসি হবি। না দিদি, তুমি ভুল বললে। মধুমিতা দিদি আমার ছেলের আসল পিসি। কারণ মধুমিতা দিদি না থাকলে হয়তো আমার ছেলে এই পৃথিবীতে আসতেই পারতো না। আমি যাকে এতদিন ধরে পর ভেবে অপমান করে এসেছি, সেই কিন্তু আমার দুঃখের সময়ে বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে। আর এখন আমার কে পর কে আপন সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। নন্দিতার মুখে এমন কথা শুনে সুনন্দার আর কিছু বলার থাকে না, কারণ লজ্জায় তার মাথা নত হয়ে যায়। আর এমন ঘটনার পর থেকে নন্দিতা এবং আকাশ নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা মধুমিতার কাছে হাত জোর করে ক্ষমা চায়। সেই দিনের পর থেকে নন্দিতা এবং আকাশ মধুমিতাকে প্রাধান্য দিতে শুরু করে। এর ফলে মধুমিতা তাদের ভালোবাসা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। নন্দিনী তার সৎ মা এবং সৎ বোনের সঙ্গে একটি শহরে থাকত। নন্দিনীর মা যখন মারা যায় তখন নন্দিনীর বয়স ছিল মাত্র 3 বছর। মা মরা নন্দিনীর খেয়াল রাখার জন্য নন্দিনীর বাবা কুমারেশ বাবু সুতপা নামের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। প্রথম কয়েক বছর সুতপা দেবী নন্দিনীর যথেষ্ট খেয়াল রাখে, কিন্তু তারপর যখন সুতপা দেবীর নিজের সন্তান ভূমিষ্ঠ হয় তখন থেকেই নন্দিনীর প্রতি কোন রকমের যত্ন করা তো দূরের কথা, সে নন্দিনীকে দু চোখে সহ্য করতেও পারে না। এরপরেও নন্দিনী বেশ কয়েক বছর শান্তিতে জীবন কাটিয়েছে, কিন্তু তার বাবার মৃত্যুর পর তার সেই শান্তিটুকুও একেবারে চলে গেছে। এখন নন্দিনীর বয়স হলো 25 বছর। তোকে কতবার বলেছি না তুই আমার বন্ধু বান্ধবদের সামনে আসবি না? তুই কি নিজেকে খুব বড় হিরোইন মনে করিস? আমার বন্ধুরা তোর মতো কাউকে কখনো সহ্য করতে পারবে না। তোর বন্ধুরাও তো আমার ভাই বোনের মতোই। ওরা আমাদের বাড়িতে এসেছে, তাই ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করাটা আমার কর্তব্য। সেই জন্যই তো আমি ওখানে গেছি। তুই কিসের জন্য গেছিস আমি ভালো করেই জানি। তুই আমার বন্ধুদের দেখাতে গেছিস যে তুই আমার থেকে কতটা বেশি সুন্দরী, তাই তো? এমন সময় সেখানে সুতপা দেবী চলে আসে। সুতপা দেবীকে দেখে পায়েল চিৎকার করে করে কাঁদতে থাকে। দেখো না মা, আমি ওর মতো সুন্দরী নই বলে ও আজকে আবার আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করতে গিয়েছিল। জানো, ও আমার বন্ধুদের কাছে আমার নামে কত খারাপ খারাপ কথা বলেছে। ও তো আমার দিদি হয়। দিদিরা কি বোনেদের সঙ্গে এরকম করে বলো? তোর বাবাটার জন্যই তো আমাকে এই অপয়টার দায়িত্ব নিতে হলো।
জন্মেই তো মাকে খেয়েছে, কয়েক বছর পর বাবাকেও খেলো, এখন আবার আমাকে আর তোকে খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এরকম করে বলো না মা, আমি সত্যি বলছি, আমি বোনকে অপমান করিনি। আমি তোমাদের কাউকেই কোনো রকমের অপমান করতে চাই না, প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো। তারা কেউ নন্দিনীর কোনো কথা শোনে না। সুতপা দেবী তার বেতের লাঠিটা নিয়ে এসে খুব জোরে জোরে নন্দিনীকে সেটা দিয়ে মারতে থাকে। এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয়। সুতপা দেবী এবং পায়েল নন্দিনীর সঙ্গে সবসময় এমন খারাপ ব্যবহারই করে। এমন চলতে চলতে নন্দিনীও নিজের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছিল। কিন্তু হঠাৎই একদিন প্রিয়ম নামে একটি ছেলের সঙ্গে নন্দিনীর আলাপ হয়। তাদের বন্ধুত্ব সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে যায়। প্রিয়ম বিয়ের কথা বলতে নন্দিনীদের বাড়িতে এলে তাকে দেখে পায়েলের খুবই পছন্দ হয়ে যায়। ওই শয়তান মেয়েটা এই লোকটাকে বিয়ে করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো লোকটা কত বড় গাড়ি নিয়ে এসেছে দেখেছো? নন্দিনীর মতো মেয়েকে বাড়ির স্ত্রী হিসাবেই মানায়, এত বড় লোকের স্ত্রী হিসাবে মানায় না। সেটা তো আমিও জানি, কিন্তু এখন তোদের বিয়েটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। বিয়ের পরে কিছু একটা বন্দোবস্ত করা যেতে পারে। বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আর কি করতে পারবে শুনি? যা খুশি তাই বললেই হলো নাকি? ওর যদি এই ছেলেটার সঙ্গে বিয়ে ভেঙে যায় তাহলে হতেও তো পারে ও আরো অনেক ভালো ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে নেবে। ওকে তো সুন্দর দেখতে, তাতে এরকম বড়লোক ছেলেকে ফাঁসানো ওর কাছে অসুবিধার কোনো ব্যাপার হবে না। কিন্তু এর সাথে বিয়ে হওয়ার পর যদি বিয়ে ভেঙে যায় তাহলে একজন ডিভোর্সিকে বিয়ে করার জন্য কোনো ছেলে আর কখনো রাজি হবে না। ওর এই কুলো যাবে আর ওই কুলো যাবে, বুঝেছিস? তোমার মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে না মা, আমি যে কবে তোমার মতো স্মার্ট হতে পারবো কে জানে। এইভাবেই তারা মা মেয়ে নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা এবং হাসি ঠাট্টা করতে থাকে। কিছুদিনের মধ্যে প্রিয়মের সঙ্গে নন্দিনীর বিয়ে হয়। নন্দিনী খুশি খুশি তার শ্বশুর বাড়িতে চলে যায়। আমি কথা দিচ্ছি, যেই সুখটা আমি পাইনি সেই সুখটা আমি তোমার ছেলে মেয়েদের নিশ্চয়ই দেব। আর এখন তো ওরা শুধু তোমার ছেলে মেয়ে নয়, এখন তো ওরা আমারও ছেলে মেয়ে। তোমার সাথে কথা বলে এইটুকু তো আমি বুঝতে পেরেই গেছি যে তুমি আমাদের ছেলে মেয়ের কোনো অযত্ন করবে না, তাই তো ওদের নতুন মা হিসেবে তোমাকে এই বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু তুমি আমার মা আর বোনকে জানালে না কেন যে তুমি বিপত্নী আর তোমার দুটো ছেলে মেয়ে আছে? ভেবেছিলাম ওদের সত্যি কথা বলে দিলে ওনারা হয়তো তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমার ছেলে মেয়েদের জন্য এত ভালো একটা মা পাওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয়মের এসব কথা শুনে নন্দিনী ভাবে এবার হয়তো সে সুখে শান্তিতে নিজের ঘর সংসার করতে পারবে। এবার হয়তো তাকে আর প্রত্যেকদিন মার খাওয়ার ভয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন থেকে তার স্বাধীন জীবন শুরু হবে। এই সমস্ত কথা ভেবে নন্দিনী মনে মনে খুবই খুশি হতে থাকে। নন্দিনী তার সৎ দুই ছেলে মেয়েকে প্রচন্ড আদর যত্ন করে মানুষ করতে থাকে। এভাবেই তাদের বিবাহিত জীবন খুবই সুখের সঙ্গেই কাটতে থাকে। একদিন প্রিয়ম নিজের অফিসে বসে আছে, এমন সময় একটা অচেনা নম্বর থেকে তার ফোনে কল আসে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার নাম নূপুর। আমি অনেক আগে আপনাদের অফিসে কাজ করতাম। তখন থেকেই আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। এতদিন যখন পারেননি তখন এখন এইসব বলার কি মানে শুনি? এখন তো আমি অবিবাহিত আর আমি আমার সংসারে যথেষ্ট খুশি। এখন এসব বাজে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি জানি আপনি বিবাহিত, সেই কারণেই তো এখন বলছি। ওই মেয়েটাকে আপনি কবে থেকে চেনেন আমি জানি না, তবে আমি আপনাকে আগে থেকেই চিনি। আমি কিছুতেই একটা নতুন মেয়ের সঙ্গে আপনাকে ঘর বাঁধতে দেখতে পারছি না। আজে বাজে কথা না বলে ফোনটা রাখুন। আপনি খুব ভালো করেই জানেন আমি কখনোই আপনার মতো অচেনা কারোর জন্য আমার স্ত্রীকে ছেড়ে আসতে পারবো না, তাই এসব ভাবা বন্ধ করুন। এই বলে প্রিয়ম ফোনটা কেটে দেয়, কিন্তু এই মেয়েটির ফোন আসা বন্ধ হয় না। প্রিয়ম যতগুলো নাম্বার ব্লক করে মেয়েটি ততগুলো নতুন নাম্বার থেকে প্রিয়মকে ফোন করতে থাকে। প্রিয়ম বাধ্য হয়ে মেয়েটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। আমাকে দেখলে প্রিয়ম বুঝে যাবে যে আমি বয়স্ক। আমি যতই মাস্ক পরে যাই আমার পাকা চুলগুলো ঢাকবো কি করে? তোকেই যেতে হবে, কয়েকদিন পর তো তুই ওর সঙ্গে ঘর করবি। আমি তোমার মতো করে কথা বলতে পারবো না। আমি গেলে কিছু না কিছু ঠিক গড়বড় করে দেব। তার চেয়ে বরং মাথায় কাপড় জড়িয়ে মুখে মাস্ক পরে চোখে চশমা পরে তুমিই যাও, কেউ চিনতে পারবে না। দেখো, এই প্রথম বোধহয় কোনো মা তার মেয়ের সতীন হয়ে তার মেয়ের ঘর ভাঙছে। ভাবতো কত অদ্ভুত ব্যাপারটা। নিজের মেয়ের জন্য তো এটুকু করতেই পারো, আর যার ঘর ভাঙছো সে তো তোমার নিজের কেউ হয় না, সে তো তোমার সৎ মেয়ে। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে। একদিন প্রিয়ম সেই মেয়েটির সঙ্গে দেখা করতে আসে,
কিন্তু মেয়েটি মাথায় ঘোমটা, মুখে মাস্ক, চোখে চশমা পরে আসায় প্রিয়ম তাকে ঠিকভাবে দেখতেই পায় না। প্রিয়ম তার মুখ দেখার জন্য জোর করলে সুতপা দেবী বড্ড রেগে যায়। যেদিন আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুরোপুরিভাবে আমার সামনে আসবেন সেদিনই আপনি আমার মুখ দেখতে পাবেন, তার আগে নয়। তবে আপনার গলাটা আমার বড্ড চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আপনি আমার খুব চেনা একজন কেউ, কিন্তু কে সেটাই তো বুঝতে পারছি না। এই রে, গলা চিনে গেলেই যে কেলেঙ্কারি হয়ে যাবে। এই রেস্টুরেন্টের সবার সামনে যদি আমি ধরা পড়ে যাই তাহলে মান সম্মান বলে আর কিছুই থাকবে না। মানে আসলে আমি সেদিন বললাম আমি আপনাদের অফিসে কাজ করতাম, আপনি হয়তো সেই কারণেই আমার গলাটা চিনতে পেরেছেন। এভাবে প্রিয়ম এবং সুতপা দেবী নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। হঠাৎই নন্দিনী লক্ষ্য করে তার স্বামী আর আগের মতো তার সঙ্গে কথা বলে না, সারাদিন ফোন নিয়ে সে ব্যস্ত থাকে। আমাদের বিয়ে হয়ে 1 বছরও হয়নি আর এখনই তুমি আমাকে এভাবে অবজ্ঞা করছো। বাড়িতে থাকলেও তুমি আমার সঙ্গে ঠিক করে কথা বলো না, আর অফিসের জন্য বেরিয়ে গেলে তো ভুলে একটা ফোনও করো না, অথচ ফোনটা সারাদিন তোমার কাছেই তো থাকে। ফোনটা কাছে থাকলে কি তোমার সাথে দিনরাত গল্প করে যেতে হবে নাকি? আমার কি কোনো কাজবাজ নেই? বাড়িতেও তোমার সাথে কথা বলবো, অফিসে গিয়েও তোমার সাথে কথা বলবো। তুমি তো কখনোই আমার সঙ্গে কথা বলো না, সেই কারণেই তো আমি এতগুলো কথা বললাম। তোমার যদি আমার সঙ্গে কথা বলতে ভালো না লাগে তাহলে বলে দাও, আমি বাড়ি চলে যাব। হ্যাঁ তাই করো, তুমি এখানে যত কম থাকবে ততই আমার শান্তি। প্রিয়মের কথা শেষ হতে না হতেই হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা কানে নিয়ে খুবই হাসি হাসি মুখ করে প্রিয়ম ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এভাবে আরো 2-1 দিন চলার পরে নন্দিনী সিদ্ধান্ত নেয় সে তার বাবার বাড়িতে ফিরে যাবে, আর সে ঠিক তাই করে। তাকে দেখে পায়েল এবং সুতপা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। তারা বুঝতে পারে তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। প্রিয়মের ছোট ছোট 2-3 বছরের ছেলে মেয়েগুলোর জন্য নন্দিনীর খুবই কষ্ট হয়, কিন্তু এত অপমান সহ্য করে সে চাইলেও তার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারে না। বাড়িতে থেকে নন্দিনী লক্ষ্য করে তার মা সুতপা দেবী প্রত্যেক দিনই কার সঙ্গে যেন ফোনে খুবই হেসে হেসে গল্প করে। তুমি কার সাথে ফোনে গল্প করো মা? তোমাকে এরকম ভাবে কথা বলতে তো আগে কখনো আমি দেখিনি। তোমার কথা বলার ধরনটাও কিন্তু বেশ অদ্ভুত লাগছে। তুই আমার ঘরে আমাকে না জিজ্ঞাসা করে ঢুকে এসেছিস কেন? আমি কখন কার সঙ্গে কিভাবে কথা বলবো তার কৈফিয়ত কি আমি তোকে দেব? যা এখান থেকে। যে লাল রঙের স্কার্ফটা মাথায় জড়িয়ে প্রিয়মের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, সেই স্কার্ফটা যে আমার মায়ের হাতের বোনা, আর তুমি আমার থেকে সেটা কেড়ে নিয়েছিলে, সেটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। কি বলছিস তুই এসব? আমি কেন প্রিয়মের সঙ্গে দেখা করতে যাব? এসব কি যাতা বলছিস? তোর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি রে? নন্দিনী সাথে সাথে সুতপা দেবীর হাত থেকে তার ফোনটা নিয়ে নেয় এবং ফোন করে প্রিয়মকে তাদের বাড়িতে আসতে বলে। প্রিয়ম কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। প্রিয়ম সেখানে আসলে সুতপা দেবী এবং পায়েল দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তাদের এমনটা করার কারণ জানতে চাইলে সুতপা দেবী আর পায়েল দুজনেই পরিষ্কারভাবে কিছু বলতে পারে না। তারা দুজনেই আমতা আমতা করতে থাকে। তোমরা কি ভাবলে তোমরা এভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার প্ল্যান করবে আর আমরা সেটা হতে দেব? তুমি যেদিন প্রিয়মকে ফোন করেছিলে ও সেদিনই তোমাদের কল রেকর্ডিংটা আমাকে শুনিয়ে দিয়েছিল। আমি প্রথম দিনই গলা শুনে বুঝতে পেরেছিলাম ওটা তুমি। কিন্তু তারপরেও আমাদের নাটকটা নিয়ে যেতে হলো আপনারা আরো কতটা নিচে নামতে পারেন সেটা দেখার জন্য। যদিও আমার একটু সন্দেহ হচ্ছিল যে আপনার মতো একজন বয়স্ক মানুষ নিজের মেয়ের সতীন হয়ে তার সংসার ভাঙতে চাইবে না, কিন্তু সেদিন যখন আপনি দেখা করতে এলেন তখন নন্দিনীর মায়ের বানানো স্কার্ফটা পরে আপনাকে দেখেই আমার সমস্ত ভুল ভেঙে গেল। ওই স্কার্ফটার কথা নন্দিনী আমাকে অনেক আগেই বলেছিল। এরকম কেউ করে মা? তুমি আমাকে নিজের মেয়ে না ভাবলেও আমি তো তোমাকে আমার মা ভেবেছি। মা হয়ে তুমি এভাবে মেয়ের সংসার ভাঙতে পারলে? কেন করলে তুমি এরকম? এভাবে হঠাৎ করে নন্দিনী এবং প্রিয়মের কাছে ধরা পড়ে যাওয়ায় সুতপা দেবী হাউ হাউ করে কাঁদতে থাকে। আমি যা করেছি সব আমার নিজের মেয়ের জন্য করেছি। পায়েলের প্রিয়মকে খুবই পছন্দ হয়েছে, ও প্রিয়মকে বিয়ে করতে চায়, কিন্তু তোদের বিয়ে ভাঙার মতো কোনো কাজ করার ওর সাহস নেই, তাই যা করার আমাকেই করতে হয়েছে। পায়েল, বিয়ে করে 2 সন্তানের মা হওয়ার ধৈর্য কিংবা ক্ষমতা তোর মধ্যে আছে তো? নিজের সব সুখ জলাঞ্জলি দিয়ে ছেলে মেয়েদের কথা ভেবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার ইচ্ছা তোর আছে তো? বিয়ে করেই কি আমার 2টো সন্তান হয়ে যাবে নাকি? কি যাতা বলছিস তুই? এসব ঘটনা দেখে কি তোর মাথা খারাপ হয়ে গেল? কারোর মাথা খারাপ হয়নি। আমি যা বলছি একদম ভেবেচিন্তেই বলছি। প্রিয়ম বাবুর 3 বছরের 2টো জমজ ছেলে মেয়ে আছে। ওনাকে বিয়ে করলে কিন্তু তাদের দায়িত্বটাও নিতে হবে।
তোর মা আমার সঙ্গে ছোটবেলা থেকে যেরকম ব্যবহার করেছে তুই কিন্তু সেটা করতে পারবি না। ওদেরকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েই বড় করতে হবে। বল, তুই পারবি তো? দুটো বাচ্চার কথা শুনে পায়েল সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। প্রিয়মকে বিয়ে করা তো দূরের কথা, সে প্রিয়মের সঙ্গে আর কোন রকমের কথা বলতেও রাজি হয় না। এই ঘটনার পরে নন্দিনী তার বাপের বাড়িতে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র নিয়ে প্রিয়মের সঙ্গে তার বাড়িতে ফিরে যায়। তারপর থেকে সে আর কোনোদিনও তার বাপের বাড়িতে ফিরে তাকায় না। এভাবেই প্রিয়ম, নন্দিনী এবং তাদের দুই ছেলে মেয়ে সুখে শান্তিতে দিন কাটায়। কয়েকদিন পরে নন্দিনীর নিজের একটি সন্তান হয়, কিন্তু তার জন্য প্রথম দুই বাচ্চার প্রতি ভালোবাসা তার কোনো অংশে কমে যায় না।